সহজপাঠ চ্যানেলে আপনাদের স্বাগত। উম, আমি আমার ইন্ট্রোডাকশন যদি দিতে হয়, আমার নাম অর্কপ্রভ মুখার্জি। আমি বিএসসি অনার্স করেছি মাইক্রোবায়োলজিতে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে, এবং এমএসসি করেছি অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজিতে কিট ইউনিভার্সিটি থেকে। আমি বর্তমানে চাকরি করছি। তো এই লকডাউনের সময়ের মধ্যে আমার খুব মনে হয়েছে যে ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু করা দরকার। মানে তারা আটকে থাকে এবং তাদের সঠিক শিক্ষকের বড় অভাব, যারা বিজ্ঞানের চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে পারে। তো আমার একটা ছোট্ট প্রচেষ্টা, যাতে এই এই সাবজেক্টগুলোকে আরো সহজ করে বাচ্চাদের সামনে আনা যায়। তো আমরা আমাদের প্রথম আজকে পরিবেশনা হচ্ছে, আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান, আমরা আজকে বিজ্ঞানের প্রথম যে অধ্যায় ভৌত পরিবেশ তাপ, সেটা নিয়ে আমরা একটা লেসন দিতে চলেছি। তো ছোট ছোট বন্ধুরা, উম, ভৌত পরিবেশ, ভৌত পরিবেশ বলতে কি বোঝায়? তো ভৌত পরিবেশ বলতে আমাদের চারপাশে এমন কিছু ইন্দ্রিয় দিয়ে মাপা যায় এরকম কিছু অবস্থা, বা এমন কিছু জিনিস আছে, বা এমন কিছু বস্তু বলা যাবে না, এমন কিছু উপলব্ধি আছে যাকে আমরা ভৌত পরিবেশের মধ্যে ধরা হয়। যেরকম তাপ। তাপ কি? তাপ হচ্ছে এমন একটি এমন একটি অবস্থা যা বোঝা যায়, যেটা যেটা দিয়ে বোঝা যায় কোনো বস্তু তার মধ্যে কি উষ্ণতা ধারণ করছে। তো এইখানে প্রথমেই যদি আমরা ছবি নিয়ে আলোচনা করি, আমরা তিনটে বাটি দেখতে পাচ্ছি, এই একটি বাটি, এই একটি বাটি, এই একটি বাটি। এই তিনটে বাটিতে জল রাখা আছে, কিন্তু প্রত্যেকটি জলের উষ্ণতা আলাদা। যেরকম প্রথম এই বাটিতে জল দেখে যা বোঝা যাচ্ছে ঠান্ডা অবস্থায় আছে, এখানে সামান্য উষ্ণ অবস্থায় আছে, এখানে অত্যাধিক উষ্ণ অবস্থায় আছে। তো এই যে তিনটে আলাদা আলাদা পাত্র, এখানে আমরা কি করে বুঝবো উষ্ণতা কি, বা আমরা ঠান্ডা গরমের অনুভূতি কি করে পাবো? না, আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যদি একটি আঙ্গুল এর মধ্যে প্রবেশ করাই, তাহলে ঠান্ডা জলের যে বাটিটি, সেখানে আমরা দেখবো কোনো উষ্ণতা অনুভব হচ্ছে না, ঠান্ডা লাগছে। অল্প উষ্ণ যেখানে, সেখানে আমরা দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারবো। কিন্তু যদি ধরে নেওয়া যায় এরকম আমরা আরো দুটো পাত্র নিলাম, এবং এই দুটো পাত্রে প্রথম যে পাত্রটি আছে সেই পাত্রে ঠান্ডা জল আছে, দ্বিতীয় পাত্রটিতে অল্প গরম জল আছে, এবং তৃতীয় পাত্রটিতে সামান্য আরেকটু বেশি গরম জল আছে। এবার যদি আমি আরো দুটো পাত্র নিই, এবং দুটো পাত্রে যদি আমি সামান্য পার্থক্যের উষ্ণতার জল আমি যদি রাখি, যেরকম যদি এই বাটিটার যদি জল উষ্ণ হয়, এই বাটিটার জল ধরুন, বা ধরো তোমরা যে আরেকটু সামান্য উষ্ণ করা হয়েছে আগুনের তাপে, আর এই বাটিতে আরেকটু সামান্য উষ্ণ করা হয়েছে, কিন্তু আমি এই সামান্য যে উষ্ণতার পার্থক্যটা আমি এই বাটিতে আঙ্গুল ডুবিয়ে, বা এই বাটিতে আঙ্গুল ডুবিয়ে, বা এই বাটিতে আঙ্গুল ডুবিয়ে কিন্তু বুঝতে পারবো না। কেন বুঝতে পারবো না? কারণ এই যে তিনটি বাটি, এই তিনটি বাটির উষ্ণতার হেরফেরটা খুব কম হবে। তাহলে আমরা এই তিনটে বাটি থেকে জেনারেলি কি বলতে পারি, যে এই বাটিতে ঠান্ডা জল আছে, এই বাটিতে গরম জল আছে, বা উষ্ণ জল আছে, এই বাটিতে একটু অত্যাধিক গরম জল আছে। কিন্তু এই যে এই তিনটে বাটি একসঙ্গে যদি আমরা ধরি, তাহলে তিনটে বাটির আমরা কিন্তু উষ্ণতার পার্থক্যটা আঙ্গুল দিয়ে বুঝতে পারবো না। তো এখানে কি বলা হয়েছে, এখানে আমাদের কি একটা পরীক্ষা উষ্ণতা এবং তার পরিমাপের জন্য একটা পরীক্ষা এখানে বর্ণনা করা হয়েছে তোমাদের ছোট বইতে। যেখানে বলা হচ্ছে যে আমি একটি বোতল নিয়েছি, একটি ঢাকনাওয়ালা বোতল বা শিশি নিয়েছি, যেখানে আমি কিছুটা রঙিন জল রেখেছি, এবং সেই বোতলের মধ্যে দিয়ে আমরা একটা পেনের সরু খালি রিফিল ঢুকিয়েছি। এইবার এই যে পুরো যে সিস্টেমটা, এই পুরো সিস্টেমটাকে আমরা রেখেছি হচ্ছে একটা গরম জলের বাটিতে। তো এই গরম জলের যে বাটিটি, এটায় উষ্ণ জল রাখা হয়েছে, বা একটু বেশি গরম জল রাখা হয়েছে। এবার কিন্তু এইখানে যে রঙিন জলটা আছে, এটা কিন্তু ঠান্ডা আছে। এইবার আমরা কি করা হলো, পদ্ধতি কি বলা হচ্ছে, আমরা এই যে রঙিন জলের যে ছোট যে বোতলটি, এটিকে একটি বড় পাত্রে, যেখানে গরম জল রাখা আছে, তার মধ্যে রাখা হলো। খেয়াল রাখতে হবে যেন এই যে ছোট যে বোতলটি, এইখানে এইটুকুনি জায়গা যেখানে আমি কালো দিয়ে এখন স্ট্রয়ের চারি
সাইডে দেখালাম, একটু যেন জায়গা খালি থাকে বা একটু সামান্য এখানে বায়ু পূর্ণ থাকে, মানে যেন পুরো বোতলটা যেন রঙিন জলে ভর্তি না করা হয়। যখন আমরা এই পাত্রটিকে বা এই বোতলটিকে স্থানান্তরিত করব এই সামান্য এই উষ্ণ জলের এই গামলা বা এই বিকারটির মধ্যে, তখন দেখা যাবে আস্তে আস্তে উষ্ণতার প্রভাবে সম্প্রসারণ হচ্ছে, এই তরলটি আস্তে 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 বাড়ছে এবং বেড়ে এই স্ট্র দিয়ে ওপরে উঠছে। তো এখানে এবার এখান থেকে আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি যে এই যে জলের যে সম্প্রসারণ হলো, এই রঙিন জলের সম্প্রসারণ হলো, এই স্ট্রয়ের একটা এই ধরে নাও এই অবধি জল উঠেছে, এখানে আমরা একটা দাগ দিলাম। পরের বার আমরা একটু গরম জল নেব, সেই হয়তো দাগটা এই অবধি উঠবে। তো এই যে বিভিন্ন তাপমাত্রায় যে আলাদা আলাদা পাত্রে যদি আমি জল রাখি এবং সেটা মাপার জন্য যদি এই উপকরণটি ব্যবহার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জলের এই যে সম্প্রসারণটা হচ্ছে সেটা একটা আলাদা আলাদা হচ্ছে, মানে একই উষ্ণতায় যতটা হচ্ছে আর একটু সামান্য উষ্ণতা বাড়লে আরেকটু হচ্ছে। তো তারপরে কি বলছে? বলছে তোমার জ্যামিতি বাক্সের স্কেল তুমি সহজেই দাগ, মানে তুমি দাগ অব্দি রঙিন জল উচ্চতা মাপতে পারো, যার ফলে তুমি আলাদা আলাদা সংখ্যা পাবে যা দৈর্ঘ্যের মান বোঝায়। এইবার প্রথম ধরো এইটুকুনি দৈর্ঘ্য উঠেছে, পরের বার দৈর্ঘ্য আর একটু বেশি হলো। এই যে ডিফারেন্সটা বা এই যে পার্থক্যটা, এইটা কিন্তু হচ্ছে যেই এক্সট্রা তোমার তাপ তুমি দিয়েছো তার জন্য। তাই জন্য রঙিন জল দুবার দুরকম উঠেছে। এবার তুমি একই পরীক্ষা করবে যদি থার্মোমিটার দিয়ে। কি বলছে? তোমার বাড়িতে জ্বর মাপার জন্য থার্মোমিটার দেখেছো, জ্বর বাড়লে থার্মোমিটারের মধ্যে যেই পারদ বা সরু সুতোর মতো যে পারদ দৈর্ঘ্য তা বৃদ্ধি হয়। মানে পারদ দৈর্ঘ্য বৃদ্ধি হয় মানেটা কি? বলছে থার্মোমিটারের গায়ে যে সংখ্যাটি লেখা থাকে সেটা দৈর্ঘ্য নয়, সেটা উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। গরম বা ঠান্ডা অবস্থায় প্রকাশের জন্য এভাবে যে সংখ্যা পাওয়া যায় তাকে আমরা বলি উষ্ণতার পরিমাপ। উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার তৈরি করা হয়। বিভিন্ন রকম গরমের সংস্পর্শে পারসূত্র যখন বিভিন্ন উচ্চতায় ওঠে তখন তা বিভিন্ন উষ্ণতা বোঝায়। এবার কটা জিনিস তোমাদের বুঝতে হবে। যেটা প্রথম সেটা হচ্ছে নিজের দুটো ছবি লক্ষ্য করো, এটা এবং এটা। ছবি ওয়ানে কি দেখাচ্ছে? ১ নং ছবি থার্মোমিটার দুটির পারসূত্রের উচ্চতা সঠিকভাবে দেখানো হয়েছে, যুক্তি লিখতে বলছে। আর ২ নং ছবিতে কি বলছে, তোমাদের করতে বলছে যে ২ নং ছবি থার্মোমিটার দুটির পারসূত্র উত্তরটা কি সঠিক দেখানো আছে, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে এখানে কি বোঝাতে চাই? প্রথম যে ছবিটি দেখছো সেখানে এই যে পাত্রটি, সেখানে দুটোতেই সমান উচ্চতায় পারদ উঠেছে, কিন্তু এইখানে আরেকটি যে পাত্র আছে সেখানে কিন্তু সমান উচ্চতায় পারদ ওঠেনি। একটিতে দেখা যাচ্ছে এতটা অবধি উঠেছে, আরেকটাতে দেখা যাচ্ছে এতটা অবধি উঠেছে। তো এখান থেকে কি বোঝা যায়? বলছে যদি দুটি আলাদা পাত্রের তরল নেওয়া হয়, বলেছে দেখো দুটি আলাদা পাত্রের তরল নেওয়া হলো, দুটো আলাদা থার্মোমিটার ব্যবহার করা হলো, প্রথমটায় যতটা উঠেছে তত সেকেন্ডটায় অতটা ওঠেনি, তাহলে প্রথমের তাপমাত্রা কিন্তু বেশি। প্রথমের তাপমাত্রা যদি ৩ দাগ হয়, এখানে গেল ২ দাগ, কথার কথা। তাহলে দুটোর কিন্তু তাপমাত্রার একটা হেরফের আমরা কিন্তু থার্মোমিটারের মাধ্যমে বুঝতে পারি। একই ক্ষেত্রে আবার কি দেখাচ্ছে, এখানে কি বলছে, পাশের ছবিতে হুবহু একই ধরনের থার্মোমিটার ক এবং খ দেখানো হয়েছে, দুটি থার্মোমিটারের পারদকুণ্ড একই পাত্রে রাখা বরফের মধ্যে ডোবানো আছে। তাহলে এই পাত্রটা, এটা একটা বরফের পাত্র, একটাই পাত্র, কিন্তু একটাই পাত্র, তার মধ্যে দুটো থার্মোমিটার কিন্তু রাখা হয়েছে, দুটোতে কিন্তু সমান উচ্চতায় কিন্তু পারদ সম্প্রসারিত হয়েছে। আবার একই রকম ভাবে কি দেখা যাচ্ছে, আবার আরেকটি পাত্র নেওয়া হয়েছে যেটাকে গরম করা হয়েছে নিচ থেকে। সেই ক্ষেত্রে যদি একই পাত্রের মধ্যে দুটো থার্মোমিটার ব্যবহার করা যায়, দেখা যাবে দুটোর কিন্তু পারদের উচ্চতা সমান। তাহলে এর থেকে কি বোঝা যায়?
এবার তোমরা একটা কাজ করতে পারো, যে গরম বাষ্পে রাখার পর, বরফে ডোবানোর পর কত কত দৈর্ঘ্য, মানে কতটা অবধি সেই ইয়েতে গেছে আর কি, থার্মোমিটার কতটা অবধি ক গেছে, কতটা খ গেছে, এবার দুটোর মধ্যে বিয়োগফল দেখা হলো। এবার দুটি দাগের মধ্যবর্তী অঞ্চলকে কত ভাগে ভাগ করলে একটি ভাগকে 1 বলা যাবে, এই একটি ভাগকে ডিগ্রি বলা হয়। মানে কি বলছে, ধরো তোমার প্রথম একটা গরম বাষ্পে রাখা হয়েছে, থার্মোমিটারের পাত্র গেছে 100, বরফে ডোবানোর সময় সেটা হয়েছে 0, তাহলে বিয়োগফল কত হলো? বিয়োগফল হলো হচ্ছে 100 মাইনাস 0। এইবার এখানে দুটো জিনিস বুঝতে হবে, পাশের ছবিটি ভালো করে দেখতে বলছে। কি বলছে, ক ও খ দুটি থার্মোমিটারই একরকম, একই জিনিস দিয়ে তৈরি। একটি পাত্রে বরফ ও বরফে গলে পাওয়া জল একসঙ্গে আছে। জল ও বরফের ওই মিশ্রণের মধ্যে দুটি থার্মোমিটার পারদপুঞ্জের ছবির মতো করে ডোবানো হলো। দেখা যাচ্ছে ক থার্মোমিটারে 0 ডিগ্রি অবধি উঠেছে, খতে উঠেছে হচ্ছে 32 অবধি। এইবার সারণী 1, পারস্তম্ভের উচ্চতা ক ও খতে একই, পারসূত্র যে উচ্চতা রয়েছে সেখানে সংখ্যা দিয়ে প্রকাশিত গরমের মাত্রা। তাহলে কি বোঝা যাচ্ছে, আমি একটি বরফ ও জলের একটা ইয়ে রেখেছি, একটা পাত্র রেখেছি, সেখানে আমি একটা থার্মোমিটার রেখেছি, দুটো একই রকম পারদের থার্মোমিটার, কিন্তু সংখ্যা এখানে 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 যে স্কেলগুলো আছে সেই স্কেলগুলো আলাদা। এবার যেটা করা হয়েছে, আমি এখানে দেখছি 0 ডিগ্রি, এখানে দেখছি 32 ডিগ্রি। তাহলে এই পার্থক্যটা কেন? পার্থক্যটা এই কারণে, কারণ এর যে পরিমাপের যে স্কেল, পরিমাপের যে রাশি এই থার্মোমিটারে কিন্তু আলাদা। কিন্তু এইটা দেখতে হবে যে দুটো থার্মোমিটারে কিন্তু পারদের উচ্চতাটা কিন্তু সেম। তাহলে ক থার্মোমিটারে 0 ডিগ্রি, খ থার্মোমিটারে 32 ডিগ্রি। একইভাবে তুমি দেখো, গরম গরম যদি একটা উষ্ণ বাটির ক্ষেত্রে দেখা হয়, এখানে হচ্ছে 100 ডিগ্রি, এখানে 212 ডিগ্রি। কিন্তু এখানে দেখাচ্ছে আবার যে দুটো থার্মোমিটারেই কিন্তু সমান উচ্চতা অবধি পারস্তম্ভ উঠেছে। তাহলে কেন এখানে 212 ডিগ্রি, কোনটা কেন এখানে 100 ডিগ্রি, কোনটা ঠিক, এটা ঠিক না এটা ঠিক? তখন বুঝতে হবে যে যেহেতু পারস্তম্ভ একই উচ্চতা অবধি উঠেছে, তাহলে এইখানে যে ইউনিট আর এখানে যে ইউনিট বা স্কেল দুটো কিন্তু আলাদা। এবার দেখো, তাহলে আমরা কি বুঝতে পারলাম, দুটো থার্মোমিটার আলাদা। তো এই থার্মোমিটারে কি বলছে, সেলসিয়াস থার্মোমিটার, এটা ফারেনহাইট থার্মোমিটার। সেলসিয়াস থার্মোমিটারে 0 ঘর ফারেনহাইট থার্মোমিটারে 32 ডিগ্রির সমান। সেলসিয়াস থার্মোমিটারে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘর ফারেনহাইট থার্মোমিটারে 212 ডিগ্রি ফারেনহাইটের সমান। এইবার এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, তাহলে সেলসিয়াস থার্মোমিটারে যে কোনো সবচেয়ে উঁচু যেটা ঘর, মানে তোমার ধরো একটা সি ডিগ্রি আমি ধরে নিলাম, আর এটা হচ্ছে সেলসিয়াস রাশির ক্ষেত্রে, আর ফারেনহাইটের ক্ষেত্রে আমি এফ ডিগ্রি ধরে নিলাম, এটা হচ্ছে ফারেনহাইটের ক্ষেত্রে। তাহলে যেহেতু সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে নিম্ন স্কেলটা 0, তাহলে আমি ধরলাম এটার রাশি হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে সি মাইনাস 0। আর সেখানে ফারেনহাইট স্কেলে যদি আমি একই যদি তাপমাত্রা যদি আমি এফ এ ধরি, এফ ডিগ্রি, তাহলে তার যেহেতু নিম্ন সংখ্যা 32, তাহলে সেই সংখ্যা হচ্ছে এফ মাইনাস 32। তাহলে সি মাইনাস 0 হয়ে গেল এফ মাইনাস 32। কি করে এখানে বোঝাচ্ছে দেখো, আগেই দেখেছো যে সেলসিয়াস স্কেলের 100 ঘর ফারেনহাইট স্কেলের 180 ঘরের সমান। তাহলে ঐকিক নিয়ম করলে এক সংখ্যক ঘর ফারেনহাইট স্কেলের 180/100 ঘরের সমান।
তাহলে বলছে এই 180/100 যদি F-32 হয়, তাহলে এই 180 সেন্টিগ্রেড যদি 100 হয় আর সেটা যদি সমান হয় F-32 এর, তাহলে 9c/5 = F-32 বা c/5 = F-32/9। এই যে c/5 = F-32/9, এটা হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে একটি একটি সংখ্যাকে সেলসিয়াস ডিগ্রির একটি সংখ্যাকে বা একটি ঘরকে ফারেনহাইটে রূপান্তরিত করার ফর্মুলা। তো এটা আমরা কি করে করব আজকে তোমরা বলো যে আমরা এটা কেন করলাম। 100 থেকে 0 বাদ দিলে হয় 100, 212 থেকে 32 বাদ দিলে হয় হচ্ছে কিন্তু 180। তাহলে আমি যদি যদি গ্যাপটা যদি আমি সমান ধরি, তাহলে 100 ঘর সমান কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু 180 ঘর। সেই জন্যই বলছে সেলসিয়াস স্কেলের 100 ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180 ঘরের সমান। সেই কারণে যদি সি ঘর হয়, যদি সি সংখ্যক ঘর হয়, তাহলে সেটা 180 c/100 ঘর সংখ্যক ঘরের সমান। এবং সেটা তাহলে হয়ে যাচ্ছে, এই যদি আমি সি এটাকে যদি আমি না লিখি, আমি যদি c-0 এটা না লিখি, তাহলে এটা বোঝায় যে 180c/100 কিন্তু আসলে F-32 এর সমান। বুঝতে পারলে? এবার তাহলে কি বলছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড কত ফারেনহাইটের সমান তা কষে বের করো। কি করতে হবে, এখানে আমরা বলে দিয়েছি ফর্মুলা c/5 = F-32/9। তোমাদের কি করতে হবে, তোমাদের এখানে c এর জায়গায় 40 বসাতে হবে, বাই 5, F-32/9 যেরকম আছে সেরকম থাকবে। এখানে 5 8 40, 40কে 5 দিয়ে কাটলে 8 হয়, তাহলে 8 9 72। এখানে তাহলে হয়ে গেল 72 = F-32। তাহলে F কত হলো, 32 + 72, মানে 2 2 4 আর 3 10, 104 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কিন্তু 104 ডিগ্রি ফারেনহাইট। এবার কি বলছে, দুটো ছবি লক্ষ্য করতে বলছে। একটা ছবিতে আছে হচ্ছে বালতিতে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল আর গামলাতে 96 ডিগ্রি উষ্ণতার জল। এবার বলো বালতির জল গামলার জলে মিশিয়ে দিলে কি হবে। মেশানো জল গামলার জলের চাইতে কম গরম হবে, আর মেশানো জল বালতির জলের চাইতে বেশি গরম হবে। তোমাদের বলো, তোমরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা ভাববে, না পারলে আমি পরে বলবো। কি বলছে, তুমি দেখতে পেলে যে দুটি আলাদা উষ্ণতার বস্তু সংস্পর্শে এলে একটির উষ্ণতা বাড়ে ও অন্যটির উষ্ণতা কমে। তাহলে যদি আমি ধরে নিলাম এই বালতির জল 15 ডিগ্রি উষ্ণতার জল এর মধ্যে আমি ঢেলে দিলাম, তাহলে কি হওয়া উচিত? তাহলে কি 15 ডিগ্রি সেন্টিগ্রেড কি এখানে যোগ হয়ে যাবে, না 15 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা কমে যাবে? এটা ভাবো, লাস্টে আমি বলবো। আচ্ছা, কি বলছে, যে বস্তুটির উষ্ণতা বাড়লো ভাবা যেতে পারে সে বাড়তি কিছু পেলো, একইভাবে যার উষ্ণতা কমলো সে কিছু হারালো। দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকেই আমরা বলি তাপ। তাহলে তাপ কি? তাপ হলো, তাহলে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু, উষ্ণতা কিন্তু আলাদা, তাপ কিন্তু আলাদা, বুঝতে হবে। উষ্ণতা হচ্ছে পরিমাপের একক, তাপ কিন্তু সেই প্রপার্টিটা বা সেই ধর্মটা। দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে যখন আসে, তখন বেশি যেটার তাপ আছে সেখান থেকে কম তাপের কিন্তু পদার্থটির সংস্পর্শে আসলে সেখানে কিন্তু তাপের অপসারণ হয়, মানে সেখানে তাপ চলে যায় কিছুটা। তাহলে যখন কোনো বস্তুর উষ্ণতা বাড়েও না বা কমেও না, স্থির থাকে, অর্থাৎ বস্তুটি কিছু বাড়তিও পায় না বা হারায় না, তখন তাপের কোনো প্রশ্ন ওঠে না। তাপের পরিমাপ কি বলছে, দুটি হুবহু একই রকম পাত্র নেওয়া হলো, পাত্র দুটিতে ঘরের উষ্ণতায় সমান পরিমাণে জল নেওয়া হলো।
একই বার্নার দিয়ে পাত্রটির জলকে পরপর গরম করা হলো। ধরো প্রথম পাত্রের জলকে 50°C পর্যন্ত ও দ্বিতীয় পাত্রের জলকে 75°C পর্যন্ত উত্তপ্ত করা হলো। এইবার কি বলছে, প্রথম পাত্রের জলের উষ্ণতা কতটা বাড়ানো হলো? একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে কি 25°C প্রথমে জলের তাপমাত্রা ছিল, তাহলে 50° করেছে, তাহলে কতটা উষ্ণতা বাড়ানো হয়েছে? 25°C বাড়ানো হয়েছে। তাহলে দ্বিতীয় পাত্রে কতটা বাড়ানো হয়েছে? তাহলে দ্বিতীয় পাত্রের উষ্ণতা 50° বাড়ানো হয়েছে। বুঝতে পারলে? কারণ আমার তো এটা জলটা যখন নর্মাল অবস্থা ছিল তখন কত টেম্পারেচার ছিল? 25°C। নর্মাল অবস্থা ছিল 25°C। সেখান থেকে আমি রিচ করছি 75°, 50°। তাহলে আমার যদি 25 থেকে 50 যদি আমার বাড়ে, তাহলে কত বাড়ে? এখানে 25° বাড়ছে। আর যদি 25 থেকে 75° বাড়ে, তাহলে কত বাড়ছে? আমার 50° বাড়ছে। এটা কিসে বাড়ছে না, একক সবসময় দেবে, সেটা হচ্ছে সেন্টিগ্রেডে। এগুলো সব সেন্টিগ্রেডে বাড়ছে। কি বলছে, কোন পাত্রের জলকে উত্তপ্ত করতে বেশি তাপ দিতে হয়েছে বলে তোমার মনে হয়? এইবার এইটা তোমরা ভাবো। পরের কথাটায় আমি এটা আসি। বলছে এখন 50°C ও 75°C উষ্ণতার জল সহ পাত্রটিকে ঘরের উষ্ণতা রেখে দেওয়া হলো। তাহলে কিন্তু ওরা আস্তে 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 কিন্তু ওরা কোথায় চলে আসবে? ওরা কিন্তু রুম টেম্পারেচারে চলে আসার চেষ্টা করবে। তাহলে ওই দুই পাত্রের জলে আলাদা করে তাপ হারিয়ে কোনো না কোনো সময় ঘরের উষ্ণতা আসবে। অর্থাৎ প্রথম পাত্রের জলের উষ্ণতা কমবে 50 থেকে 25 মানে 25°, আর দ্বিতীয় পাত্রের জলের উষ্ণতা কমবে 75 থেকে 25 মানে 50°। বুঝতে পারলে? এখানে যেটা বলছে 20°C যতটা তাপ দরকার, 20°C থেকে 40°C উষ্ণ করতে তার দ্বিগুণ তাপ দরকার। বস্তু বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে যতটা তাপ ছেড়ে, তার সঙ্গে বস্তু উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা হ্রাসের সরল সম্পর্ক রয়েছে। এবার তোমরা ভাবো, একটি পাত্রে 1 গ্লাস জল নিল। জলের উষ্ণতা আছে কিন্তু 25°। এটা কি? এটা হচ্ছে ঘরের উষ্ণতা। ঘরের উষ্ণতা। এবার কি হলো, একটি বার্নার দিয়ে ওই জলকে 50°C পর্যন্ত উত্তপ্ত করা হলো, ভালো কথা। এবার ওই পাত্র খালি করে তাতে 20 গ্লাস জল নেওয়া হলো। কথাটা বোঝার চেষ্টা করো। একটি পাত্রে 1 গ্লাস জল নেওয়া হলো, জলের উষ্ণতা 25°C করা হলো, ছিল রুম টেম্পারেচার। একটি বার্নার দিয়ে জলকে 50°C পর্যন্ত উত্তপ্ত করা হলো। এবার ওই পাত্র খালি করা হলো, তাতে 20 গ্লাস জল নেওয়া হলো, জলের উষ্ণতা এবারেও 25°C। ওই বার্নার দিয়ে জলের উষ্ণতা বাড়িয়ে আবার 50°C করা হলো। ভেবে বলো তো কোন ক্ষেত্রে জল 25°C থেকে 50° অব্দি উত্তপ্ত হতে বেশি তাপ নেবে? 1 গ্লাস জল না 20 গ্লাস জল? এই ক্ষেত্রে কিন্তু 20 গ্লাস জলে বেশি তাপ নেবে, কারণ ভরের সঙ্গে কিছুটা সম্পর্ক আছে। তাই বলা যায় উপাদান একই থাকলে উষ্ণতা একই পরিমাণ বাড়াতে বেশি ভরের বস্তুর বেশি তাপ দরকার। উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে, সেটা ওই বস্তুটা ভরের সঙ্গে সরল সম্পর্কে থাকে। এবার হুবহু একরকম দুটো পাত্র নেওয়া হলো। একটা পাত্রে 1 বাটি দুধ, অন্য পাত্রে একই ভরের জল নেওয়া হলো। ধরা যাক দুধ ও জল উভয় ঘরের উষ্ণতায় 25°C আছে। এবার এই ধরনের দুটি বার্নার দিয়ে দুধ জল আলাদা করে উত্তপ্ত করা হলো। দেখা যায় একই সময় ধরে উত্তপ্ত করা সত্ত্বেও দুই ধরনের তরল উষ্ণ আলাদা হয় ও দুধের উষ্ণতা জলের চেয়ে বেশি হয়। যেহেতু একই সময় ধরে গরম করা হয়েছে, তাহলে ধরে নেওয়া যায় ওই দুই তরলে একই পরিমাণ তাপ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সমান ভরের দুটি আলাদা পদার্থে সমপরিমাণ তাপ দেওয়া হলেও কিন্তু উষ্ণতা বৃদ্ধি সমান হয়নি। মানে কোনো, ধরো এটা একটা এ বস্তু, এটা একটা বি তরল, এটা একটা সি তরল, একই পরিমাণে আছে, একই জায়গার মতো আছে, একই তাপ দেওয়া হলো, কিন্তু এটার ধরো উষ্ণতা হলো হচ্ছে 50°, এটার 53°, এটার 55°। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে?
বোঝা যাচ্ছে আলাদা আলাদা উপাদানের পদার্থের জন্য কিন্তু কতটা তাপ গ্রহণ করতে হবে, কতটা তাপ বর্জন হবে, সেটা কিন্তু নির্ভর করছে উপাদানের উপর। কিসের উপর? উপাদানের উপর। নিচের তালিকাটা তারা পূরণ করতে বলছে, তোমাদের কাজ, এটা আমাকে বলেনি তাই তোমরা করবে। কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা যে বিষয়গুলো নির্ভর করে সেগুলো তোমরা লিখবে, এটা আমার কাজ নয়। তাপের পরিমাপ করার জন্য এসআই পদ্ধতিতে যে একক ব্যবহার করা যায় তাকে বলা হয় জুল। এছাড়াও অন্য একটি একক তাপ পরিমাপের জন্য প্রচলিত, সেটা হচ্ছে ক্যালোরি। ক্যালোরি কিন্তু এসআই একক নয়, বলে দিচ্ছে, ক্যালোরি কিন্তু এসআই একক নয়। এসআই পদ্ধতিটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, এটা দিয়ে একক, সব পৃথিবীর সব পদার্থের এককটা নির্ধারণ করা হয়, কোনটার কি একক হবে, এই এসআই পদ্ধতির মাধ্যমে। যেখানে বলা হচ্ছে তাপের পরিমাপের এসআই একক হচ্ছে জুল, আর তাছাড়া আরেকটি আছে, সেটা হচ্ছে ক্যালোরি, কিন্তু ক্যালোরি কিন্তু আলাদা। এইবার বলছে একটা পরীক্ষা করা যায়। কি বলছে? ঘরের উষ্ণতায় একটা গ্লাস নেওয়া হয়েছে, এবার গ্লাসের মধ্যে একটা বড় মাপের বরফের টুকরো নেওয়া হয়েছে। যদি একটি থার্মোমিটারে তুমি বরফটার উষ্ণতা মাপতে, তাহলে তুমি থার্মোমিটারের এই পার্ট 0°C পেতে। এই অবস্থায় কিছুক্ষণ রেখে দিতে বলছে। কি ঘটছে দেখতে বলছে। দেখা যাচ্ছে যে বরফটা গলছে আর জলে পরিণত হচ্ছে। এবার আবার থার্মোমিটার দিয়ে বরফের উষ্ণতা পরিমাপ করো। দেখা গেল এবারেও বরফের উষ্ণতা কিন্তু 0°C। এবার গ্লাসটার গায়ে হাত দিয়ে দেখো, দেখবে গ্লাসটা ঠান্ডা হয়ে গেছে। যদি তুমি থার্মোমিটার দিয়ে গ্লাসটার উষ্ণতা মাপতে, তবে দেখতে গ্লাসের উষ্ণতা কিন্তু 25°C, যেটা আমরা প্রথমে দেখেছিলাম সেটার থেকে অনেকটা কমে গেছে। পরীক্ষা শুরুর আগে 0° ছিল বরফের উষ্ণতা, গ্লাসের উষ্ণতা ছিল 25°। পরীক্ষা চলাকালীন বরফের কি পরিবর্তন হয়েছে আর গ্লাসের উষ্ণতার কি পরিবর্তন হয়েছে, সেটা তোমাদের, এটা ছোট একটা পরীক্ষা, তোমরা বাড়িতে করে দেখতেই পারো। এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এইবার এইভাবেই বারবার বরফ আর গ্লাসের উষ্ণতা মাপতে থাকলে দেখা যাবে যে পুরো বরফটা গলে জলে পরিণত না হওয়া পর্যন্ত বরফের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটছে না, কিন্তু গ্লাসে বরফ নেওয়ার পর থেকে গ্লাসের উষ্ণতা কমতে থাকছে। তাহলে গ্লাস নিশ্চয়ই তাপ হারিয়েছে, তবে সেই তাপ গেল কোথায়? তাহলে কি বরফের এই জলে পরিণত হওয়া আর গ্লাসের তাপ হারানোর মধ্যে কোনো সম্পর্ক আছে? আসলে গ্লাস কিছু তাপ হারিয়েছে। ব্যাপারটা কি? এটাকে বলা হয় লীন তাপ। লীন তাপ কি? কোনো পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য সে তার পারিপার্শ্বিক থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করে তার অবস্থার পরিবর্তন করে, সেটাকে বলা হয় লীন তাপ। এবার লীন তাপের কনসেপ্টটা বা কেন লীন তাপ হয় সেটা বুঝতে হবে। আজকে তোমরা বুঝে নাও, লীন তাপ কিন্তু প্রথমে বুঝতে হয়, লীন তাপ কিন্তু থার্মোমিটার দিয়ে মাপা যায় না। থার্মোমিটার দিয়ে কিন্তু মাপা যায় না। লীন তাপ দেখা যায় না। লীন তাপ শুধু বরফ থেকে, এটা বরফ ধরে নাও, বরফ থেকে জল, জল থেকে বাষ্পে এই অবস্থার পরিবর্তন করতে কাজে লাগে। এবার এটা কি করে বুঝবে? বরফের গলনের লীন তাপ বলা হয় 80 ক্যালোরি পার গ্রাম। মানে কি? 0°C উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফকে 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে গেলে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করতে হয়। মানে আজকে ধরে নাও এটা বরফ, এর ভেতরে যে জলের যে কণাগুলো আছে সেগুলো এরকম টাইট হয়ে আছে, একটার সাথে একটা, একটার সাথে একটা লেগে আছে। জল যখন একটা পাত্রে থাকে সে কিন্তু এত টাইট ভাবে সেই মলিকিউলগুলো থাকে না, একটুখানি তাদের দূরত্ব থাকে। এইবার এই বরফের ধরে নাও ওজন 1 গ্রাম, এই বরফের ওজন 1 গ্রাম, এই জলেরও ওজন ধরে নাও 1 গ্রাম।
এবার এই বরফ থেকে এই জলে পরিণত করতে এখানে কিন্তু আমার 80 ক্যালোরি তাপ দিতে হয়েছে। 80 ক্যালোরি তাপ দিতে হয়েছে। কেন? এই যে বরফের কণাগুলোর মধ্যে যে এই যে ডিস্টেন্সটা বেড়ে গেছে, এই ডিস্টেন্সটা বাড়ার জন্যই এক্সট্রা 80 ক্যালোরি তাপ লেগেছে, যেটাকে বলা হচ্ছে আমার লিন তাপ। একইভাবে শুধু এটা কিন্তু অবস্থার পরিবর্তনের জন্য দরকার হচ্ছে লিন তাপটা। কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প। তাহলে এখান থেকে তোমাদের বলতে হবে যে কি করে লিন তাপের পরিবর্তনটা হচ্ছে। কঠিন থেকে তরল হচ্ছে এটা গলন। লিন তাপের কি লিন তাপের প্রয়োজন হচ্ছে? গলনের লিন তাপ লাগছে। তরল থেকে কঠিন, কঠিনীভবন, লিন তাপ বর্জন হচ্ছে। তরল থেকে বাষ্পীভবন, পরিবর্তনের কথা বলছে, এখানে বাষ্পীভূত হচ্ছে। এখানে তরল লিন তাপ গ্রহণ করে বাষ্পীভূত হচ্ছে। আবার বাষ্প থেকে তরল করতে গেলে কিন্তু ঘনীভবন হচ্ছে। এইবার যেরকম তোমাকে বললাম যে 1 গ্রাম একটা বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফের থেকে 1 গ্রাম জল তৈরি করতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড 80 ক্যালোরি তাপ লাগে, সেরকম 1 গ্রাম জলকে আবার যদি বরফে পরিণত করতে হয়, তাহলে কিন্তু বরফকে আবার 80 ক্যালোরি তাপ কিন্তু বর্জন করতে হবে। এখানে কিন্তু বর্জন করতে হবে। আবার 1 গ্রাম বিশুদ্ধ জল কে 1 গ্রাম বিশুদ্ধ বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি কিন্তু তাপ লাগবে বাষ্পীভবনের জন্য। কেন? আবার তোমাকে বোঝাই। এই হচ্ছে জলের মলিকিউলগুলো, কি দেখালাম একটু আগে, যে অনেক দূরে দূরে আছে, কিন্তু যখন তুমি বাষ্প হয়ে যাবে, যখন পরিবেশে থাকবে, তখন কিন্তু এই কণাগুলো অনেক অনেক এরকম অনেক অনেক দূরে দূরে থাকবে। তো এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু এর মানে এর তো মাসটা মানে এর ভর তো এক থাকছে, কিন্তু এই যে কণার যে কম্পনের জন্য এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে, কণাগুলো যে এক অবস্থা থেকে দূরে সরে যাচ্ছে, এটাকে বলা হয় কিন্তু, এই যে অবস্থার পরিবর্তনটা ঘটলো, এটা কিন্তু হলো হচ্ছে এই 537 ক্যালোরি লিন তাপের জন্য। এটা জেনে রাখা ভালো তোমাদের যে এই লিন তাপের ইংলিশ হচ্ছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। এবার একটা ছোট ছোট গল্প, যেরকম ধরো তোমার হাতে স্পিরিট পড়েছে, তুমি একটু মুছলে হুট করে স্পিরিটটা বাষ্পীভূত হয়ে গেলো, তাহলে কোত্থেকে ও বাষ্পীভূত হলো? ও কিন্তু তোমার শরীর থেকে কিন্তু ওর বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি বা যাই হোক একটা স্পিরিটের লিন তাপ, সেটা কিন্তু সংগ্রহ করে কিন্তু বাষ্পীভূত হয়েছে, যাতে যাতে ওর কি বলবো কণার যে কম্পন, মানে আজকে তুমি ভাবো তো, এই যে জলের মধ্যে যে কণাগুলো আছে সেটা খুব এরকম এরকম পুরো গায়ে গায়ে আছে, যখন সেটা বাষ্প হচ্ছে কণাগুলো দূরত্ব বাড়ছে, কি করে দূরত্ব বাড়ছে? এগুলো ভাইব্রেশন বাড়ছে, খুব নড়ছে, একে অপরের সাথে ধাক্কা লাগছে। এই যে এটার জন্যই দরকার হয় হচ্ছে লিন তাপে। তাহলে তোমরা আশা করি লিন তাপের ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, জীবের শারীরবৃত্তীয় এইখানে উদাহরণগুলো তোমাদের মনে করে এখানে দেখো। স্থানে ওঠার পরে পাখা চালিয়ে তার নিচে দেওয়ালে ঠান্ডা বোধ হয়, জল দিয়ে ঘর মোছার পরে মেঝে ঠান্ডা হয়, গরমকালে ঘরে জানলা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙানো হলে ঘর বেশ ঠান্ডা থাকে। এগুলো সব লিন তাপের উদাহরণ, সব। আচ্ছা, আমরা এবার বলছি জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা। কি বলছে? জীবের আকৃতি, প্রকৃতি, জীবনযাত্রার তারতম্যের পিছনে তাপ ও উষ্ণতার প্রভাব হয়েছে। শীত প্রধান অঞ্চলের প্রাণী গ্রীষ্মকাল এলাকার ওইসব প্রাণীর তুলনায় বেশি লোমশ, যাতে সে ঠান্ডা থেকে বাঁচতে পারে। গরমের দিনে মানুষের গা থেকে দরদর করে ঘাম পড়ে, কুকুরের জিভ থেকে লালা পড়ে, সবই দেহকে ঠান্ডা রাখার জন্য। আবার মেরু ভালুকের দেহে ঘন লোম বা পেঙ্গুইনদের গা জড়াজড়ি করে থাকা, সবই শরীরকে গরম রাখার জন্য। খুবই গরমে চারাগাছ শুকিয়ে যায়, আবার গরম বালিতে গিরগিটি সাপের মতো ঠান্ডা রক্তের প্রাণীরা রোদ পায়। এসব ঘটনা তাপের প্রভাবেই ঘটে। কোন জীব কতটা তাপ দেহের ভেতরে তৈরি করতে পারে এবং বাইরে পরিবেশের সঙ্গে ওই জীবের কতটা পরিমাণ তাপের আদান প্রদান হয়, তার ভিত্তিতেই বিভিন্ন জীবের দেহের তাপের তারতম্য হয়। দেহের তাপমাত্রা বা উষ্ণতা বেড়ে গেলে এসব দেখি মানুষ কি কি করে। তো কি কি করে সেটা এটা আমি নিজে বুঝতে পারছি না। আচ্ছা 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 আচ্ছা, মানে শব্দ ভান্ডার থেকে এগুলো এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। শ্বাসক্রিয়া কি হয়, খাদ্য গ্রহণের কি হয়, ঘাম কি হয়, কাজে কি হয়, রক্তনালীর কি হয়, এসবগুলো এখানে তোমরা এগুলো নিজেরা করবে, কারণ এগুলো এই শব্দ ভান্ডারের এই সব জিনিসগুলো এগুলো তোমরা করবে। আচ্ছা, আপাতত আজকে এই অবধি থাক। পরের ক্লাস আমরা নেব
পরের ক্লাসে আমরা শুরু করব আলো দিয়ে। এটাও একটা একটা ভৌত পরিবেশের একটা উপাদানের মধ্যে পড়ে। তো আমরা আজকে এই অবধি থাক, তোমরা এই সব লেসনগুলো সব করবে। যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে কি প্রবলেম হচ্ছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো, শান্তিতে থেকো, আর বিজ্ঞানকে ভালোবেসো।